হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সের 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএস B3 পেপারটি রয়েছে অর্থাৎ জাপানের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেইজি যুগের শিক্ষা সংস্কার বা মেইজি যুগের পাশ্চাত্য শিক্ষা। এই প্রশ্নটি নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয়কে একবার বোর্ডে দেখে নিই। CUBA হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার DSE B3। এখানে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, মেইজি জাপানের শিক্ষা সংস্কার অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা। এটা 20 নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের সাজেশন অনুযায়ী এবছর এই পরীক্ষাটি বলা যায় 100% পরীক্ষায় প্রশ্ন আসবে। তো এখানে দেখো মেইজি জাপানকে বলা হচ্ছে মেইজি, অর্থাৎ জাপানে আগে যে শগুন যুগ চলেছিল প্রায় কাছাকাছি 600-700 বছর। শগুন মানে সম্রাটের যিনি প্রধানমন্ত্রী তাকে শগুন বলা হতো। তিনি এক প্রকার সমস্ত ক্ষমতা দখল করে নিয়েছিলেন এবং সম্রাটকে কলমে বসিয়ে রেখেছিলেন সিংহাসনে। কিন্তু একটা সময় এই কমোডোর ফেরির অভিযানের ভিতর দিয়ে এবং নানা রকম অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণে এই শগুনতন্ত্রের পতন ঘটে এবং জাপানের সম্রাট তার ক্ষমতা ফিরে পান। এই জাপানের সম্রাটের ক্ষমতায় পুনরুদ্ধার, একে বলা হয় মেইজি পুনরুদ্ধার বা মেইজি পুনঃস্থাপন। অর্থাৎ জাপানে শুরু হলো মেইজি যুগ, অর্থাৎ মেইজি জাপান। এই যুগে জাপান অনেক কিছু সংস্কার করে। কেন সংস্কার করে? এর আগে 1853 সাল যখন কমোডোর ফেরির অভিযান হয় জাপানে, তার আগ পর্যন্ত জাপান কিন্তু অবরুদ্ধ ছিল, বহির্বিশ্বের সাথে জাপান বিচ্ছিন্ন ছিল। কিন্তু কমোডোর ফেরির অভিযানের ভিতর দিয়ে জাপান আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি করে। পরবর্তীতে বিভিন্ন দেশের সাথেও কিন্তু তাদের বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয় এবং জাপান বহির্বিশ্বের কাছে উন্মুক্ত হয়। জাপান বুঝতে পারে যে এই বিদেশি শক্তিকে জাপান থেকে হটাতে গেলে তাকে নিজেকে শক্তিশালী হতে হবে। তাই নিজেকে শক্তিশালী হওয়ার জন্য জাপানে একটা আন্দোলন শুরু হয় এবং জাপানের সেই আন্দোলনের প্রধান ব্যাপার ছিল যে সংস্কার করতে হবে। জাপানে সমস্ত ক্ষেত্রে আমূল সংস্কার করতে হবে। এতদিন ধরে জাপানে যে প্রাচীন বা মধ্যযুগীয় যে ধ্যান ধারণা চলে আসছে তার পরিবর্তন প্রয়োজন, অর্থাৎ শিক্ষা, সমাজ, রাজনীতি, ধর্ম সমস্ত ক্ষেত্রেই একটা আমূল পরিবর্তন প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদ থেকেই শুরু হয় শিক্ষা সংস্কার। দেখো জাপানে যত সংস্কার হয়েছিল এই মেইজি যুগে, শিক্ষা সংস্কার, সামরিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, সাংবিধানিক সংস্কারও হয়েছে, কিন্তু সব থেকে বড় যে বিষয়টা সংস্কারিত হয়েছিল সেটি কিন্তু শিক্ষা সংস্কার। কারণ জাপানের মেইজি নেতারা বুঝতে পেরেছিলেন যে জাপানকে যদি আধুনিক করে গড়ে তুলতে হয় তাহলে সবার আগে প্রয়োজন শিক্ষা, অর্থাৎ আধুনিক শিক্ষা কোথা থেকে আসবে? পাশ্চাত্যের থেকে আসবে। অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান রয়েছে সেই আধুনিক জ্ঞান বিজ্ঞানকে গ্রহণ করতে হবে এবং সেই ধাঁচে জাপানের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তো এই উদ্দেশ্যে জাপানের মেইজি নেতারা শিক্ষা সংস্কারে ব্রতী হয়। তবে শগুন যুগে অর্থাৎ মেইজি যুগের আগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? মেইজি যুগের আগে শিক্ষা ব্যবস্থা ছিল এই যে বিভিন্ন সামুরাইরা ছিলেন এবং ডাইমিও অর্থাৎ যারা জমিদার গোষ্ঠী ছিলেন তারা তাদের জমিদারির মধ্যে বিভিন্ন বিদ্যালয় স্থাপন করে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতেন ছাত্রছাত্রীদের। তবে সেই উদ্যোগ ছিল খুবই কম, খুবই সামান্য। শগুন যুগের শেষ দিকে কিছু কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে থাকে, যাকে আমরা বলি শিমুকু অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শেষের দিকে অর্থাৎ মেইজি যুগের শগুন যুগের শেষের দিকে নতুন করে কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নতুন করে কিছু বিদ্যালয় গড়ে ওঠে ধর্ম প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। অর্থাৎ যেসব বৌদ্ধ মঠ ছিল জাপানে, সেই বৌদ্ধ মঠে ছাত্রছাত্রীদেরকে, ছাত্রী নয় শুধুমাত্র ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয় মন্দির বিদ্যালয়, যাকে আমরা বলি টেম্পল স্কুল। এই টেম্পল স্কুল শুরু হলে জাপানের যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তাদের পরিবারের যারা ছাত্ররা রয়েছে, ছেলেরা রয়েছে, তারা সেই জায়গায় কিন্তু শিক্ষা লাভ করার একটা সুযোগ পায়। কিন্তু এটা ছিল আগের অবস্থা, অর্থাৎ শগুন যুগের অবস্থা। কিন্তু এখন মেইজি নেতারা, এখন যেহেতু মেইজি যুগ, তাই মেইজি যুগে নেতারা উপলব্ধি করেন যে জাপানকে আধুনিক করে গড়ে তুলতে গেলে জাপানের শিক্ষা সংস্কার দরকার
এবং পাশ্চাত্য ধাঁচেই এই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তা সম্রাট যখন ক্ষমতায় প্রতিষ্ঠিত হন, অর্থাৎ মেইজি যখন পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেই সময় জাপানের সম্রাট একটি শপথ বাক্য পাঠ করেন। এই শপথ বাক্যকে বলা হয় চার্টার ওথ, যেটা তোমাদের টিকাতেও রয়েছে, ইম্পর্টেন্ট একটি টিকা তোমাদের এই চার্টার ওথ। এই চার্টার ওথে সম্রাট ঘোষণা করেন যে পৃথিবীর সমস্ত জায়গা থেকে জ্ঞান আহরণ করতে হবে। মানে জাপানকে আধুনিক করে গড়ে তুলতে গেলে জাপানের জ্ঞান সঞ্চয় করতে হবে এবং সেই জ্ঞান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সেই জ্ঞানকে আহরণ করতে হবে। তা যাই হোক, শিক্ষা, সামরিক এবং প্রযুক্তি, এই যে তিনটি বিষয়, জাপানকে আধুনিক করে গড়ে তুলতে গেলে শিক্ষা সংস্কার দরকার, সামরিক সংস্কার দরকার এবং প্রযুক্তির সংস্কার দরকার। এবং এইগুলোর ভিতর দিয়ে আধুনিকভাবে জাপানকে গড়ে তোলার একটা প্রয়োজন কিন্তু উচ্চ নেতৃত্বের জায়গা থেকে কিন্তু আসছে। এরপরে আমরা দেখছি যে জাপানের যে সম্রাট, যার কথা বলছি, যে যিনি এই চার্টার ওথ ঘোষণা করেন, সেই উদার জ্ঞানদীপ্ত সম্রাট মাতসুহিটো। এই মাতসুহিটো তিনি তার দরবারে, অর্থাৎ রাজ দরবারে পাশ্চাত্য যে আদব কায়দা সেটি প্রচলন করেন। একসময় জাপান পাশ্চাত্যকে ঘৃণা করত, সেই জাপান রাজ দরবারে পাশ্চাত্য আদব কায়দার প্রচলন করছেন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আসছে, পোশাক পরিচ্ছদে পরিবর্তন আসছে এবং যারই একটি অঙ্গ ছিল কিন্তু এই শিক্ষা সংস্কার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জাপানের কারো কিছু বুদ্ধিজীবী ছাত্র, তাদেরকে ইউরোপে পাঠানো হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা লাভের জন্য পাঠানো হচ্ছে এবং তারা সেই সব দেশ থেকে শিক্ষা লাভ করে এসে জাপানে এসে সেই শিক্ষাকে তারা বিস্তার করবে। এই উদ্দেশ্যে সরকারি তরফ থেকে কিছু বুদ্ধিমান ছাত্রদেরকে জাপান থেকে বিদেশে বা ইউরোপে সফরে পাঠানো হচ্ছে। এখানে যিনি নৌ কমান্ডার ছিলেন, জাপানের যে নৌ সেনাপতি, তার নাম এনোমোটে। এনোমোটে একে 1862 সালে নেদারল্যান্ডে পাঠানো হচ্ছে। এছাড়া 1871 খ্রিস্টাব্দে যুবরাজ ইয়াকুরার নেতৃত্বে 54 জন ছাত্রকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে সেই জায়গার যে আধুনিক শিক্ষা, সেই শিক্ষা গ্রহণের জন্য। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে জাপানে সারা বিশ্ব থেকে বিভিন্ন গুণীজন ব্যক্তি, অর্থাৎ বিভিন্ন পণ্ডিত, দার্শনিক, অধ্যাপক, তারা জাপানে আসছেন এবং জাপানে এসে জাপানের মানুষদেরকে সেই আধুনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন। অর্থাৎ যে অধ্যাপক বা শিক্ষক, তাদের বিদেশ থেকে আনা হচ্ছে। এরকম কয়েকজনের নাম আমি এখানে বলছি, দেখো। একজন নৌবিজ্ঞানীকে আনা হয়েছিল, আর.এইচ. ব্রান্টন। বহু জার্মান চিকিৎসককে আনা হচ্ছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক E.S. মর্সকে আনা হচ্ছে। বোস্টন বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক আর্নেস্ট ফেনোলোসাকে আনা হচ্ছে। এরা সবাই জাপানে আসছে এবং জাপানি মানুষদেরকে তারা তাদের পাশ্চাত্য যে শিক্ষা, সেই শিক্ষা দিচ্ছেন। এই সময় পাশ্চাত্য দেশের যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন পুস্তক রয়েছে, সেই পুস্তকগুলি জাপানি ভাষায় অনুবাদ করা হচ্ছে যাতে সাধারণ মানুষ সেই সব জ্ঞান আহরণ করতে পারে। এবং এই অনুবাদের জন্য 1811 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি, 71 খ্রিস্টাব্দে একটা ব্যুরো গঠন করা হচ্ছে, অর্থাৎ একটা কমিটি গঠন করা হচ্ছে এই পাশ্চাত্যের যেসব গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে অনুবাদ করার জন্য। এখানে আমরা এই ক্ষেত্রে একজনের নাম বলতে পারি, জাপানের একজন বিখ্যাত ব্যক্তি যিনি এই অনুবাদের কাজে অনেকটা অগ্রসর হয়েছিলেন, ফুকুজাওয়া ইউকিচি। এই ফুকুজাওয়া ইউকিচি 1869 সালে একটি গ্রন্থ লিখেছিলেন, সেইও জিজো। এর ইংরেজি মানে হচ্ছে কন্ডিশন ইন দা ওয়েস্ট, অর্থাৎ পশ্চিমের যে অবস্থা। এই গ্রন্থে তিনি পাশ্চাত্যের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতির চিত্র তুলে ধরেন এবং এই গ্রন্থ পাঠ করে, অর্থাৎ এই গ্রন্থের জাপানি নাম সেইও জিজো, জাপানের মানুষেরা এই গ্রন্থ পাঠ করে পাশ্চাত্যের রাজনীতি কেমন, অর্থনীতি কেমন, সমাজ সংস্কৃতি কেমন সে সম্পর্কে কিন্তু তারা জানতে পারে। এই ফুকুজাওয়া ইউকিচি এর পরে আরেকটি গ্রন্থ রচনা করছেন, গাকুমন নো সুসোমি, যার ইংরেজি হচ্ছে দ্য এনকারেজমেন্ট অফ লার্নিং। এই এনকারেজমেন্ট অফ লার্নিং এই গ্রন্থটিতেও তিনি পাশ্চাত্যের বিভিন্ন বিষয় তুলে ধরছেন জাপানের মানুষের কাছে। ঠিক এই সময় জাপানে বিভিন্ন পাশ্চাত্যের যেসব দার্শনিক রয়েছেন, যেমন স্যামুয়েল স্মাইলস, জন স্টুয়ার্ট মিল, এনাদের নাম আমরা জানি, বড় বড় দার্শনিক, রবিনসন ক্রুশো, এনাদের গ্রন্থগুলো কিন্তু অনুবাদ করা হচ্ছে। এবং 1871 সালে একটি কেন্দ্রীয়ভাবে
একটি শিক্ষা দপ্তর তৈরি করা হচ্ছে এবং এই দপ্তরকে পরিচালনা করার জন্য একজন শিক্ষা মন্ত্রীকে নিয়োগ করা হচ্ছে। এছাড়া 1871 সালে ফরাসি ধাঁচে অর্থাৎ ফ্রান্সের ধাঁচে জাপানের যে প্রাথমিক বিদ্যালয়, যাকে বলা হয় এলিমেন্টারি এডুকেশন, যে এলিমেন্টারি এডুকেশন বা এলিমেন্টারি যে স্কুলগুলো রয়েছে প্রাথমিক বিদ্যালয়, তাকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া ফরাসি ধাঁচে কেন্দ্রীয় যে শিক্ষা ব্যবস্থা তার ক্ষেত্রেও পরিবর্তন আনা হচ্ছে এবং এই শিক্ষামন্ত্রী যিনি ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার একজন সহকারী হিসেবে তনাকা ফুজিমারো, তাকে নিয়োগ করা হচ্ছে সহকারী মন্ত্রী হিসেবে। তিনি কি করছেন, 1873 খ্রিস্টাব্দে মার্কিন ধাঁচে সেকেন্ডারি এবং এলিমেন্টারি যে বিদ্যালয় তাকে তিনি ঢেলে সাজাচ্ছেন। ঠিক এই সময় জাপানে টোটাল সমগ্র জাপানকে 8টি বিশ্ববিদ্যালয় জেলায় বিভক্ত করা হচ্ছে, অর্থাৎ সমগ্র জাপানে 8টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলির আন্ডারে অর্থাৎ এক একটি জেলার আন্ডারে অনেকগুলো সেকেন্ডারি বিদ্যালয় তৈরি করা হচ্ছে এবং অনেকগুলি সেকেন্ডারি বিদ্যালয়ের আন্ডারে আবার অনেকগুলো কিন্তু এলিমেন্টারি বিদ্যালয় অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হচ্ছে। এইভাবে প্রতিটি জেলায় 32টি করে সেকেন্ডারি এবং 1000 করে কিন্তু প্রাথমিক বা এলিমেন্টারি বিদ্যালয়ও কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে। এছাড়া পাঠ্য যে পুস্তক এবং পাঠদান পদ্ধতি, এই দুটি বিষয় পাঠ্যপুস্তক এবং পাঠদানের যে টেকনিক বা পদ্ধতি, দুটো জিনিসই সমগ্র জাপানে একই করা হচ্ছে, অর্থাৎ সমগ্র জাপানে একই পাঠ্যপুস্তক, একই শিক্ষাদান পদ্ধতি, এগুলো কিন্তু চালু করা হচ্ছে। এছাড়া প্রাথমিক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়, এই যে ত্রিস্তর সিস্টেম, প্রথমে প্রাথমিক, পরে মাধ্যমিক, পরে বিশ্ববিদ্যালয়, এই ত্রিস্তর ব্যবস্থাকে আরো সুন্দরভাবে গঠন করার জন্য একজন মার্কিন বিশেষজ্ঞ যার নাম ডেভিড মারে, এই ডেভিড মারেকে সেখানে নিয়ে আসা হচ্ছে। এছাড়া শিক্ষক শিক্ষণ বিদ্যালয় অর্থাৎ শিক্ষকরা কিভাবে শিক্ষা দেবেন তার যে প্রশিক্ষণ কেন্দ্র, যেমন আমাদের দেশে বিএড কলেজ রয়েছে, ঠিক সেই রকম জাপানে কিন্তু এই শিক্ষকদের শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ শিক্ষক শিক্ষণ বিদ্যালয় হিসেবে শিহান গাক্কো স্কুল তৈরি করা হচ্ছে। স্কুলের নাম কি? শিহান গাক্কো। এই সময় একটা জিনিস দেখা যাচ্ছে যে নারী শিক্ষার ক্ষেত্রে যেটা বলা যায় যে নারী শিক্ষা অবহেলিত হচ্ছে, কারণ মেইজি যুগের জাপানের নেতারা তখন নারী শিক্ষার ব্যাপারে তারা নজর দেননি, কারণ তারা ভেবেছিলেন মেয়েরা গৃহের কোণেই আবদ্ধ থাকুক এবং সেখানেই তাদের ভবিষ্যৎ। তাই নারী শিক্ষা অবহেলিত হয়েছিল। 1900 সালের পরে ছাড়া কোনো নারী কিন্তু গ্র্যাজুয়েশন পাশ করতে পারেনি জাপান। তো জাপানে অনেক দেরিতে নারীদের শিক্ষার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়, যদিও এক্ষেত্রে যেসব খ্রিস্টান মিশনারিরা জাপানে এসেছিল তাদের উদ্যোগে নারীরা কিছু কিছু কিন্তু শিক্ষা লাভ করতে পেরেছিল, কারণ এই মিশনারিরা কিছু নারী বিদ্যালয় স্থাপন করেছিল। তবে আমরা দেখছি যে 1871 সালে আমেরিকাতে জাপানের 5 জন বিদুষী নারীকে পাঠানো হচ্ছে, সফরে পাঠানো হচ্ছে, আমেরিকান সফরে, সেখান থেকে বিদ্যা শিক্ষার জন্য। এই 5 জন ছাত্রীর একজন ছিল সুদা উমেকো। এই সুদা উমেকো জাপানে আসার পর তিনি ইংরেজি মিডিয়ামের একটি কলেজ তৈরি করছেন, তাসুদা কলেজ, যেটি একটি বিখ্যাত কলেজ ছিল। এছাড়া 1897 সালে দেখছি আমরা টোকিও বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে জাপানে। টোকিও বিশ্ববিদ্যালয় হচ্ছে 3টি আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠানকে একত্রিত করে এই টোকিও বিশ্ববিদ্যালয় তৈরি হয়। এছাড়া 1881 সালে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়, কিয়োটো বিশ্ববিদ্যালয় 1897-তে, টোহোকু বিশ্ববিদ্যালয় 1907-এ, কিউসু বিশ্ববিদ্যালয় 1910-এ এবং হোক্কাইডো বিশ্ববিদ্যালয় 1918, এগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। তাই সমগ্র শিক্ষা ব্যবস্থাকে, জাপানের শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে পর্যালোচনা করে এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি বা এটার তাৎপর্য কি, এ ব্যাপারে আলফ্রেড ক্রাফট এবং আরেকজন আছে পেরি বুকানন, তারা একটা গ্রন্থ লিখেছিলেন দ্য হিস্ট্রি অফ দ্য ফার ইস্ট। হিস্ট্রি অফ দ্য ফার ইস্ট গ্রন্থে এই দুজন ঐতিহাসিক বলছেন যে এই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে জাপানের যে ধর্ম এবং যে সম্রাট তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এবং নাগরিককে, জাপানের নাগরিককে সমাজ এবং রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা সেই সম্পর্কে কিন্তু তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলেছিল এবং এটাই ছিল কিন্তু এই সমগ্র শিক্ষা ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য। কারণ জাপানকে শক্তিশালী হতে হবে, জাপানকে আধুনিকীকরণ করতে হবে এবং জাপানকে শক্তিশালী
হওয়ার জন্য দেশের মানুষকে রাষ্ট্রের প্রতি অনুগত থাকতে হবে। সেই অনুগত নাগরিক বা সুনাগরিক হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য পাশ্চাত্য দাসের এই শিক্ষা ব্যবস্থা কিন্তু জাপানে প্রয়োগ করা হয়। এটাই ছিল মূল উদ্দেশ্য, এবং এই শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে জাপান খুবই দ্রুত আধুনিক হয়ে ওঠে। সে সামরিক দিক দিয়েও শক্তিশালী হয়, অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী হয়। জাপানে অর্থনৈতিক অগ্রগতি ঘটে রাষ্ট্রীয় উদ্যোগে, বেসরকারি জাইবাসুদের উদ্যোগে। সামরিক ক্ষেত্র একাধিক সংস্কার করা হয়, অনেক অস্ত্র কারখানা, অনেক বিদেশ থেকে প্রশিক্ষক এনে সৈন্যবাহিনীকে ঢেলে সাজানো হয়, এবং শিক্ষা ব্যবস্থাকে তো আধুনিকীকরণ করাই হলো, এবং নানা রকম নিয়ম নীতির প্রবর্তন করে জাপান খুবই দ্রুত আধুনিক শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। এবং পরবর্তীকালে আমরা দেখছি 1920-30-এর পরে গিয়ে জাপান একটি সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হচ্ছে এবং এশিয়ার সর্বাপেক্ষা বৃহৎ শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে খুবই দ্রুত। 1853 কমোডোর পেরির অভিযানের পর মাত্র 50 বছরের মধ্যে জাপান কিন্তু খুবই দ্রুত, এখানে ঐতিহাসিকরা বলছেন 2.5 দশক, অর্থাৎ মাত্র 25 বছরের মধ্যে জাপান কিন্তু ঘুরে দাঁড়ায় এবং সে একটা সুপার পাওয়ারে পরিণত হয়। তা জাপান সেটা করে দেখাতে পেরেছিল, এবং জাপান এই যে আধুনিকভাবে জেগে উঠেছিল, সে সব কিছু তার যে লক্ষ্য সে পূরণ করতে পেরেছিল, তার একমাত্র হাতিয়ার ছিল কিন্তু এই পাশ্চাত্য শিক্ষা, যে শিক্ষাকে জাপানের মানুষেরা মন থেকে ভালোবেসে আন্তরিকভাবে গ্রহণ করেছিল, এবং এই শিক্ষার ভিতর দিয়ে জাপানের ভবিষ্যতের দিকে কিন্তু এগিয়ে গিয়েছিল। তাই পাশ্চাত্য শিক্ষাই ছিল জাপানের সব থেকে টার্নিং পয়েন্ট। জাপানের সমস্ত সংস্কারের মধ্যে এই পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ জাপানের এই শিক্ষা সংস্কার ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই শিক্ষা ব্যবস্থার উপরে যে 20 নম্বরের অর্থাৎ 1000 ওয়ার্ডের যে অ্যান্সার, সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। হাউ ওয়াজ দ্য এডুকেশন সিস্টেম ইন জাপান রিকগনাইজড ডিউরিং দ্য লেটার হাফ অফ 19th সেঞ্চুরি? 19 শতকের দ্বিতীয়ার্ধে জাপানের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, অর্থাৎ মেইজি যুগের জাপানের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সংস্কার বা পাশ্চাত্য শিক্ষা, এটি 20 নম্বরের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তরটি তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও। 20 নম্বরের অ্যান্সার। এর নোটসটি কিন্তু খুবই কোয়ালিটির নোটস আছে, তোমরা এটা একটু ভালো করে দেখে নাও। প্রথম পাতাটা একটু কিছু কিছু জায়গায় আপসা হলেও তোমরা বুঝতে পারবে, সেকেন্ড পেজ থেকে কিন্তু এই সমস্যাটা নেই। দেখো, শগুনতন্ত্রের যুগে, আমি বলে দিচ্ছি প্রতিটা লাইন ধরে, তোমরা তাহলে বুঝতে পারবে যে কোথায় কি লেখা আছে। শগুনতন্ত্রের যুগে গোটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই পরিকল্পনার অভাব ছিল সুস্পষ্ট। সাধারণ মানুষ বৌদ্ধ মঠ পরিচালিত বা অন্যান্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করতেন। সামুরাইরা সরকার ও সামন্তপ্রভু পরিচালিত বিদ্যালয়ে শিক্ষা লাভ করতেন। তবে শগুনতন্ত্রের শেষ দিকে জাপানি বুদ্ধিজীবীদের একাংশ নয়া কনফুসীয় মতাদর্শের প্রভাবে বিশ্বাস করতেন যে বিভিন্ন বিষয়ের অনুসন্ধানের মধ্য দিয়েই বৌদ্ধিক বিকাশ সম্ভব। এর সঙ্গে সঙ্গতি রেখে জাপানে শিমুকু নামে কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যাতে কেবল উচ্চবিত্ত পরিবারের ছেলেরাই পড়াশুনো করতেন। শগুনতন্ত্রের শেষ দিকে শিক্ষাকে গণমুখী করার কিছু বেসরকারি প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল। সরকারি সাহায্য ছাড়াই গড়ে উঠেছিল কিছু মন্দির বিদ্যালয় বা টেম্পল স্কুল বা টেরাকোয়া। এছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নতি কল্পে সেরকম কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। পরের প্যারা দেখো, সময়ের পরিবর্তনের সাথে সাথে মেইজি নেতারা উপলব্ধি করেছিলেন প্রাচীন ধ্যান ধারণাকে আঁকড়ে থেকে আধুনিকীকরণ সম্ভব নয় এবং তার জন্য দরকার শিক্ষা সংস্কার। তারা বুঝেছিলেন পাশ্চাত্য শিক্ষার সমকক্ষ হতে হলে সেকেলে সামন্ততান্ত্রিক মানসিকতা ত্যাগ করে আধুনিক পাশ্চাত্য ভাবধারা ও শিক্ষা পদ্ধতি গ্রহণ করতে হবে। 1868 খ্রিস্টাব্দে সম্রাট ঘোষণা করেছিলেন, সমগ্র বিশ্বের প্রগতি ও প্রতিটি জাতির প্রসারণের প্রেক্ষিতে দাঁড়িয়েও জাপান পুরাতনকে আঁকড়ে আছে। মেইজি পুনঃস্থাপনের পর সম্রাট ঘোষিত শপথ বাক্য চার্টার ওথ বলা হলো, সাম্রাজ্যের ভিত শক্তিশালী করতে পৃথিবীর সকল প্রান্ত থেকে জ্ঞান আহরণ করতে হবে। নেতৃবৃন্দ বুঝেছিলেন শিল্পায়ন, সামরিক ও প্রযুক্তিগত বিকাশের জন্য সামাজিক পরিকাঠামো ও বুদ্ধিবৃত্তির আধুনিকীকরণ দরকার। এ ব্যাপারে সকল শ্রেণীর সাড়া দেওয়াটা যতটা গুরুত্বপূর্ণ ছিল, সরকারের তরফে ওপর থেকে চাপিয়ে দেওয়া আধুনিক পরিকল্পনা ততটা গুরুত্বপূর্ণ ছিল না। প্যারা করে দেখো, পাশ্চাত্য সামরিক কৌশল বা প্রযুক্তি প্রয়োগের মধ্য দিয়ে পাশ্চাত্য জীবনধারার ছাপ জাপানিদের মধ্যে পড়েছিল। তারা পাশ্চাত্য সভ্যতার বাহ্যিক দিকগুলির প্রতি আকর্ষণ বোধ করে। এ ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করেন সম্রাট স্বয়ং।
পাশ্চাত্য সংস্কৃতি বিরোধী সম্রাট কোমেইয়ের মৃত্যুর পর উদার জ্ঞানদীপ্ত সম্রাট মাতসুহিতো পাশ্চাত্য আদব কায়দা প্রচলন করেন। ঐতিহ্যবাহী চান্দ্র ক্যালেন্ডারের পরিবর্তে চালু হয় গ্রেগোরীয় ক্যালেন্ডার। নারী সমাজের মর্যাদাও বৃদ্ধি পায়। 1873 ও 1887 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল যথাক্রমে ডাক পরিষেবা ও বিদ্যুতের ব্যবহার। খাদ্যাভ্যাস ও পোশাক পরিচ্ছদেও যথেষ্ট পরিবর্তন আসে। সামাজিক পরিবর্তনও ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। আধুনিক ও পাশ্চাত্যকরণ প্রায় সমার্থক হয়ে গিয়েছিল। এরই একটি অঙ্গ ছিল শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন। এর পরের প্যারায় দেখো কি বলা হচ্ছে, শিক্ষার অঙ্গ হিসেবে পাশ্চাত্য দেশে শিক্ষার্থী পাঠাবার বিষয়টি শোগুন যুগ থেকে শুরু হয়েছিল। মেইজি যুগে বেশ কিছু নেতা জ্ঞান লাভের জন্য ইউরোপে গিয়েছিলেন। 1862 খ্রিস্টাব্দে নৌ কমান্ডার এনোমোটো ও অন্যান্যদের নেদারল্যান্ডে পাঠানো হয়েছিল। এরাই জাপানের আধুনিকীকরণে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 1871 যুবরাজ ইয়াকুরার নেতৃত্বে কম করে 54 জনকে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেরণ করা হয়েছিল। পাশাপাশি আধুনিক শিক্ষার জন্য বিদেশ থেকে নানা ধরনের বিশেষজ্ঞ ও আনা হয়েছিল। 1873 খ্রিস্টাব্দে খনির আধুনিকীকরণের জন্য 34 জন বিশেষজ্ঞকে আনা হয়। এছাড়াও R.H. ব্রান্টন নামে একজন ইংরেজ নৌবিজ্ঞানী, বহু জার্মান চিকিৎসক, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক E.S. মর্স, বোস্টন বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক আর্নেস্ট ফেনোলোসা প্রমুখ জাপানে আসেন। দেশীয় শিল্পধারার পুনর্জাগরণ ঘটে। অতি অল্প দিনের মধ্যেই তাদের পরিবর্তে তাদের জাপানি ছাত্রদের বা সহযোগীদের নিয়োগ করা হয়। 1873 থেকে 1880 সময়কালে ব্যুরো অফ মাইন্সের বিদেশি কর্মীর সংখ্যা কমিয়ে 1/3 করা হয়। এর পরের প্যারা দেখো, পাশাপাশি পাশ্চাত্য পুস্তক সমূহ জাপানি ভাষায় অনুবাদের মাধ্যমে পাশ্চাত্য ভাবধারার সঙ্গে জাপানিদের পরিচয় ঘটতে থাকে। টোকুগাওয়া যুগে 1811 খ্রিস্টাব্দে পাশ্চাত্য গ্রন্থ অনুবাদের জন্য একটি ব্যুরো গঠন বা ব্যুরো গড়ে তোলা হয়েছিল। মেইজি সরকারের উদ্যোগে এই অনুবাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়। ব্যক্তিগত উদ্যোগে অনুবাদের কাজ আরও এগিয়েছিল। এ বিষয়ে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন ফুকুজাওয়া ইউকিচি। 1860 থেকে 62 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রেরিত মিশনে অংশ নেবার পর 1869 তিনি সেইও জিজো বা কন্ডিশন ইন দ্য ওয়েস্ট নামক গ্রন্থ প্রকাশ করে পাশ্চাত্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের চিত্র তুলে ধরেন। পরবর্তী দশকে রচনা করেন গোকুমন নো সুসোমি বা দ্য এনকারেজমেন্ট অব লার্নিং। দুটি গ্রন্থের যথাক্রমে 1,50,000 ও 7 লক্ষ কপি বিক্রি হলে জনসমাজে তার ছাপ পড়ে। 1873 খ্রিস্টাব্দে তিনি ও আরও 15 জন বুদ্ধিজীবী মেইরোকুসা 6 ইয়ার অব দ্য মেইজি সোসাইটি নামক একটি সংগঠন গড়ে তুলে বক্তৃতা ও পত্রিকা প্রকাশের মাধ্যমে পাশ্চাত্য ভাবধারা প্রচার করেন। স্যামুয়েল স্মাইলস, জন স্টুয়ার্ট মিল, রবিনসন ক্রুসো প্রমুখের রচনাও অনুদিত ও প্রচারিত হয়। তিনি মনে করতেন পাশ্চাত্যের উদার মানে অ্যাংলো স্যাক্সন শিক্ষার আদর্শই স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানব গঠনের আবশ্যিক শর্ত। তার উদ্যোগেই জাপানে পাশ্চাত্যের উপযোগবাদী শিক্ষা জনপ্রিয় হয়ে ওঠে। পরের প্যারা দেখো, মেইজি পুনঃস্থাপনের পর নেতারা মনে করেছিলেন যে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রের ভিত্তি হিসাবে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার। ফলে 1871 খ্রিস্টাব্দে ঠিক হয় যে শিক্ষা দপ্তর দেখাশোনার জন্য একজন মন্ত্রী নিয়োগ করা হবে। 1872 খ্রিস্টাব্দে ফরাসি ধাঁচে একটি কেন্দ্রীকৃত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়। কিছুদিন পরে তাতে মার্কিন প্রভাবও পরিলক্ষিত হয়। 1873 খ্রিস্টাব্দে শিক্ষা সংস্কার সংক্রান্ত পরিকল্পনাগুলি রূপায়ণের জন্য শিক্ষা দপ্তরে একজন সহকারী মন্ত্রী হিসেবে তনাকা ফুজি মারোকে নিযুক্ত করা হয়। তার উদ্যোগে বিদ্যালয় ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে মার্কিন ধারা অনুসৃত হয়। প্যারা করে দেখো, জাপানকে 8টি বিশ্ববিদ্যালয় জেলায় বিভক্ত করা হয়। এগুলিকে আবার মিডল স্কুল এবং এলিমেন্টারি স্কুল এ ভাগ করা হয়। প্রতিটি জেলার অন্তর্গত ছিল 32টি মধ্য বা সেকেন্ডারি স্কুল। সব মিলিয়ে প্রায় 1000টি এলিমেন্টারি স্কুল বা প্রাথমিক বিদ্যালয় তৈরি করা হয়। পাঠ্যপুস্তকের মান ও শিক্ষাদান পদ্ধতির সর্বত্র এক করা হয়। উচ্চতর ক্লাসে আসন সংখ্যা সীমিত হবার ফলে প্রতিযোগিতা বৃদ্ধি পায়।
1900 খ্রিস্টাব্দ নাগাদ প্রতিটি প্রিফেকচারে মানে এক একটা প্রশাসনিক কেন্দ্র ন্যূনতম একটি করে সেকেন্ডারি মিডল স্কুল স্থাপিত হয়। ব্যক্তিগত উদ্যোগে গঠিত কলেজগুলি বেশ কিছুটা চাহিদা মিটিয়েছিল। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই 16 মাসের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা গ্রহণের নীতি গৃহীত হয়েছিল। 1880 খ্রিস্টাব্দে তা বাড়িয়ে 3 ও আরও পরে 6 করা হয়। প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় এই ত্রিস্তর শিক্ষা ব্যবস্থাকে সুদক্ষ করার তাগিদে ডক্টর ডেভিড মারে নামক একজন মার্কিন বিশেষজ্ঞকে জাপানে নিয়ে আসা হয়। শিক্ষক প্রশিক্ষণের জন্য তৈরি হয় শিহান গাক্কো বা নর্মাল স্কুল। প্রাথমিক শিক্ষাকে আমেরিকান মডেলে সাজানো হয় এবং নবপ্রতিষ্ঠিত নর্মাল স্কুলগুলির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয় প্রিফেকচারাল গভর্নমেন্টের হাতে। 1879 খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে বিকেন্দ্রীকরণের পূর্ণাঙ্গ পরিকল্পনা গৃহীত হলেও তা কার্যকর করা হয়নি। পরের প্যারা, এই সময় নারী শিক্ষার প্রগতি তেমন হয়নি। খুব কম মেয়েই প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষা লাভ করতে পেরেছিল। 1917 খ্রিস্টাব্দের পূর্বে কোনো মেয়েই ইম্পেরিয়াল ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে পারেনি। বিংশ শতাব্দীর শুরুতে নারী শিক্ষার জন্য কিছু মাধ্যমিক স্কুল তৈরি হয়, কিন্তু এ ব্যাপারে নেতাদের চিরাচরিত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনা প্রবাহের মধ্যে নারীদের অঙ্গীভূত করার কোনো আন্তরিক প্রয়াস নেওয়া হয়নি। উল্টে বলা হয়েছিল পারিবারিক দায়িত্ব পালনের জন্য তাদের যতটুকু শিক্ষা দেওয়া দরকার ততটুকুই দেওয়া হবে। তবে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে জাপানে নারী শিক্ষার প্রসার ঘটে। তারা প্রাথমিকে নিজেদের উদ্যোগে মেয়েদের জন্য কিছু সেকেন্ডারি স্কুল খুলেছিল। 1871 খ্রিস্টাব্দে আমেরিকায় সরকারি প্রথম 5 ছাত্রীর অন্যতমা সুদা উমেকো 1900 খ্রিস্টাব্দে ইংরেজি ভাষার বিশেষ প্রতিষ্ঠান তোসুদা কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্যারা দেখো, উদার শিক্ষানীতি প্রসঙ্গে ফুকুজাওয়া কেইও গিজুকু এবং দোশিসা ও অন্যান্য খ্রিস্টান স্কুলগুলির নাম উল্লেখ করা যেতে পারে। 1881 খ্রিস্টাব্দে রাজনীতিবিদ ওকুমা সরকার ছেড়ে এসে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জবাব দেন এক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে, যা পরে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত কেইওর মতো আরও কিছু ব্যক্তিগত বিদ্যালয় ছিল, যেগুলিও পরে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। 3টি ছোট প্রতিষ্ঠানকে একত্রিত করে 1897 খ্রিস্টাব্দে প্রথম পাশ্চাত্য ধাঁচে পূর্ণাঙ্গ রূপে নির্মিত হয় টোকিও বিশ্ববিদ্যালয়। কিছুকাল এখান থেকে পাশ করা স্নাতকেরা সরাসরি সরকারি চাকরিতে নিযুক্ত হতেন। এখানকার আইনের স্নাতকরা উচ্চ আমলাতান্ত্রিক পদগুলিতে একাধিপত্য স্থাপনে সক্ষম হন। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম ছিল কিয়োটো 1897, টোহোকুয়া 1907, কিউসু 1910, হোক্কাইডো 1918। সুতরাং জাপানের শিক্ষা কাঠামোর একেবারে তলায় ছিল 6 বছরের প্রাথমিক শিক্ষা, যা সকলের ক্ষেত্রে বাধ্যতামূলক। এরপর 5 বছরের মিডল স্কুল অথবা কারিগরি বিদ্যালয় অথবা অবস্থাপন্ন ঘরের মেয়েদের জন্য স্কুল। তারপর 3 বছরের জন্য সাধারণ বা কারিগরি শিক্ষার উচ্চ বিদ্যালয়, সর্বোচ্চ স্তরে 3, চিকিৎসা বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে 4 বছরের জন্য বিশ্ববিদ্যালয়। পরের প্যারা দেখো, মেইজি যুগে সাধারণভাবে শিক্ষার অগ্রগতি পরিলক্ষিত হয়। শিক্ষার পরিকাঠামো ছিল যৌক্তিক ও বাস্তবসম্মত। সরকার নিয়ন্ত্রিত কম বেতনের স্কুলগুলি পাশ্চাত্যের ইংরেজি স্কুলগুলির থেকে অনেক বেশি সাম্যতন্ত্রী ছিল, কিন্তু দীর্ঘ 17 বছরের শিক্ষার এই পরিকল্পনা সকল স্তরের জনগণের শিক্ষার প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছিল। বেসরকারি উদ্যোগের বিস্তার প্রমাণ করে সরকারি উদ্যোগ ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাছাড়া কারিগরি শিক্ষার বিষয়ে জাপান যতটা পাশ্চাত্যমুখী ছিল, সাধারণ শিক্ষা বা নীতি শিক্ষার বিষয়ে ততটা নয়, বরং চীনের মতো দেশীয় ধর্মবোধ বা নৈতিক মূল্যবোধ রক্ষায় বেশি যত্নশীল ছিল। ফল হলো দর্শন চর্চা, শিন্টো ধর্মের পুনরুত্থান ও ওশি চালনার জনপ্রিয়তা। 1890-এর দশকে মার্কিন নয় বরং কিছু ক্ষেত্রে জার্মান প্রভাব দেখা যায়, যার মূল বক্তব্য হলো শিক্ষা ছাত্রদের সুবিধার জন্য নয়, জাতির সুবিধার জন্য। ধীরে ধীরে পাশ্চাত্য প্রভাবও কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছিল। পরের প্যারা দেখো, আসলে জাপানে মূলত রক্ষণশীল ও শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ছিল
প্রতিটি নাগরিককে রাষ্ট্র ও সমাজের প্রতি তার দায়িত্ব সম্বন্ধে সচেতন করা, রাষ্ট্র ও রাজার প্রতি আনুগত্য বৃদ্ধি করা, জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি করার জন্য শিক্ষকদের বাধ্যতামূলক সামরিক শিক্ষা দেওয়া হতো, কারণ মনে করা হতো প্রতিটি শিক্ষকের সম্রাটের প্রতি আনুগত্য ও দেশের প্রতি ভালোবাসা থাকা অত্যন্ত জরুরি। এই ধরনের আদর্শ মাথায় রেখেই 1890 খ্রিস্টাব্দে একটি রাজকীয় অনুশাসন ইম্পেরিয়াল রেসক্রিপ্ট অফ এডুকেশন নতুন শিক্ষানীতি ঘোষণা করে। শিক্ষাক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ সুদৃঢ় করা হয়, শিক্ষকদের পদস্থ সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়া হয়। বলা হয় একজন উচ্চপদস্থ আমলার যাবতীয় রাষ্ট্রীয় দায় দায়িত্ব ও কর্তব্য একজন শিক্ষককেও পালন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে ওই অনুশাসনের অনুলিপি ও সম্রাটের একটি ছবি রেখে দেওয়া বাধ্যতামূলক করা হয় এবং একটি বিশেষ দিনে শিক্ষক ওই ছবির সামনে ওই অনুশাসন পড়ে শোনাতেন। পরের প্যারা দেখো, আসলে এক্ষেত্রে ঐতিহ্যগত এশীয় মূল্যবোধ, বিশেষ করে কনফুসীয় আদর্শে ও সম্রাট অশোকের দ্বিতীয় ও সপ্তম স্তম্ভলেখতে উল্লেখিত নৈতিক আদর্শের প্রতিফলন লক্ষ্য করা যায়, যেখানে পরিবারস্থ সকলের প্রতি সদাচার, দায়িত্ব ও কর্তব্যবোধের কথা বলা হয়েছে। এর মধ্যে বিশেষ করে পিতা মাতার প্রতি সম্মানোচিত কর্তব্যবোধের কথা বলা হয়েছে। সরকারি অনুশাসনেও একই কথা বলা হয়েছিল। এইভাবে সুরক্ষা ও সমৃদ্ধি ও পূর্বপুরুষদের নীতিগুলি বজায় রাখার জন্য প্রজাবর্গকে নির্দেশ দেওয়া হয়। 1885 খ্রিস্টাব্দে ক্যাবিনেট ব্যবস্থা কার্যকরী হবার সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের আওতায় আনা হয়। প্রথম শিক্ষামন্ত্রী মবি আরি নরির প্রচেষ্টায় রচিত শিক্ষা কাঠামো 1945 পর্যন্ত অপরিবর্তিত ছিল। 1886-তে গৃহীত ব্যবস্থায় ঘোষিত বিশ্ববিদ্যালয়, নর্মাল স্কুল, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি 1890-এর দশকে দ্রুত শিল্পায়নের সাথে সঙ্গতি রেখে কর্মমুখী শিক্ষার জন্য গড়ে তোলা হয় সেম্মনগাক্কো। আরি নরি সময়কালের ক্ষমতায় ছিলেন, মানে 1886 থেকে 1889 সময়কালে ক্ষমতায় ছিলেন। তার উদ্যোগে পাঠ্যপুস্তকগুলির উপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ আরোপিত হয়। শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে কঠোর শৃঙ্খলা পরায়ণ করা হয় ও শিক্ষকদের সামরিক ড্রিল বাধ্যতামূলক করা হয়। উদারপন্থা ও প্রগতিশীল মানসিকতার প্রভাব ছাত্রদের মধ্যে যাতে না পড়ে সেদিকে লক্ষ্য দেওয়া হয়েছিল। এরপরে দেখো শেষ প্যারা, ছোট একটি প্যারা এখানে। জাপানের শিক্ষা ব্যবস্থা আলোচনা প্রসঙ্গে আলফ্রেড ক্রফট ও পেরি বুকানন তাদের হিস্ট্রি অব দ্য ফার ইস্ট গ্রন্থে বলেছেন, নীতি শিক্ষার উপর প্রতিষ্ঠিত এই ব্যবস্থা যে কোনো প্রয়োজনীয় শিক্ষার উপর ধর্ম ও সম্রাটের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করেছিল। একথা বলা আদৌ অযৌক্তিক হবে না যে 1930-এর দশকে যে আগ্রাসী জাতীয়তাবাদ জাপানের রাজনীতিতে প্রভাবিত হয়েছিল বা প্রভাবিত করেছিল তার বীজ নিহিত ছিল মেইজি জাপানের গৃহীত শিক্ষা ব্যবস্থার মধ্যেই। তো এই ছিল মেইজি জাপানের শিক্ষা সংস্কার বা মেইজি জাপানের পাশ্চাত্য শিক্ষা বা মেইজি জাপানের শিক্ষা ব্যবস্থার উপরে যে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সারের ভিডিও ক্লাস। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের ভিডিওগুলি নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।